revolutionary leader, son Sajib Wajid Joy. সম্প্রতি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এফসিসি নয়াদিল্লির আয়োজনে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বা অডিও সংবাদ সম্মেলনটি ভারতের পক্ষ থেকে দায়িত্ব অস্বীকারের একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলনে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং সংগঠনটিকে বেসরকারি প্রতিষ্ঠান বলে দাবি করেছে। প্রশ্ন হচ্ছে, এই প্রতিষ্ঠান কতটা বেসরকারি বা কতটা বিদেশি? প্রায় 500 সাংবাদিক ও আলোকচিত্রীকে নিয়ে এফসিসি গঠিত, যা দিল্লি ভিত্তিক একটি সংগঠন, যার সদস্যরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান ও তিব্বত কভার করেন। ক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে, বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এটি শুরু হয়েছিল। তবে বর্তমানে স্থানীয় পত্রিকা, টিভি ও ম্যাগাজিনের সাংবাদিকরাও এর সদস্য। এছাড়া কূটনীতিক, আইনজীবী, এনজিও ও কর্পোরেট মিডিয়া সম্পৃক্ত ব্যক্তিরাও এফসিসির সহযোগী সদস্য হতে পারেন। অর্থাৎ এই ক্লাবের বিদেশি পরিচয়টি মূলত নামেই। প্রায় 500 সদস্যের মধ্যে কিছু বিদেশি সাংবাদিক থাকলেও সংখ্যাগরিষ্ঠই ভারতীয়। এর নির্বাহী কমিটিও মূলত ভারতীয়দের নিয়েই গঠিত। বর্তমান সভাপতি ওয়াইল আওয়াদ সিরিয়ায় জন্মগ্রহণ করলেও বর্তমানে ভারতীয় নাগরিক, আর সম্পাদক ভারতীয় সাংবাদিক প্রকাশ নন্দা। ভারত সরকার এই অনুষ্ঠানকে বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন বলে দায় এড়ালেও বাস্তবতা হলো এটি মূলত ভারতীয় সাংবাদিকদেরই সংগঠন। প্রশ্ন হলো, এত বড় সংখ্যক ভারতীয় সাংবাদিকের একটি সংগঠন কি ভারতের সরকারি অনুমতি ছাড়া অন্য দেশের এক পলাতক রাজনৈতিক নেত্রীকে নিয়ে এমন রাজনৈতিক অনুষ্ঠান করতে পারে? এটি কি রাজনৈতিক ছদ্মবেশ, নাকি দুর্বল প্রতিবেশীর প্রতিক্রিয়া উপেক্ষা করার এক প্রকাশ্য উদাহরণ? ভারত সরকার না চাইলে এফসিসি উস্কানিমূলক এই অনুষ্ঠানটি করার সাহস দেখাত না, কিন্তু ভারত সরকার বেছে নিল প্রচলিত রাজনৈতিক কৌশল প্লজিবল ডিনিয়াবিলিটি। অনুষ্ঠানটি হয়েছে বেসরকারি সংগঠনের আয়োজনে। বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে এই অনুষ্ঠান করলে দুই দেশের নাজুক সম্পর্ক আরও বিপন্ন হবে এমন আশঙ্কাও ছিল। তারপরও ভারত সে অনুরোধ উপেক্ষা করেছে। ইংরেজিতে প্লজিবল ডিনিয়াবিলিটি বা দায়িত্ব অস্বীকার এর সংজ্ঞা হল, কোনো ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রতিষ্ঠান বিতর্কিত, বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান বা দায়িত্ব অস্বীকার করতে পারে, কারণ তাদের সঙ্গে ওই কর্মকাণ্ডের সরাসরি, স্পষ্ট ও অকাট্য সংশ্লিষ্টতার প্রমাণ থাকে না। এতে নেতৃত্বকে সচেতনভাবে অবগত না থাকা বা দূরত্ব বজায় রাখা অবস্থানে রাখা হয়। এই ধারণার বিস্তৃত ব্যাখ্যা হচ্ছে, এমন পরিস্থিতিতে যোগাযোগ সাধারণত অস্পষ্ট, ইঙ্গিতপূর্ণ বা অলিখিত অবস্থায় হয়। অর্থাৎ মৌখিক সম্মতি, মাথা নাড়া বা চোখ টেপার মাধ্যমে যোগাযোগ হয়, যাতে অধস্তরা কোনো কাগজপত্র ছাড়াই কাজটি সম্পন্ন করতে পারে। যদি অপারেশনটি প্রকাশ পায়, তখন নেতৃত্ব বিশ্বাসযোগ্যভাবে অজ্ঞতার দাবি করতে পারে এবং দোষ চাপিয়ে দিতে পারে দুর্বৃত্ত, এজেন্ট বা নিম্নপদস্থ কর্মীদের ওপর। ওই কৌশল বিদেশে পরিচালিত গোপন অভিযানে বহু আগে থেকে ব্যবহৃত হয়েছে, যাতে রাষ্ট্র বা নির্বাহী শাখা ধরা পড়লেও দায় অস্বীকার করতে পারে। এই সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, অথচ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বলেছে তিনি ভারতে মানবিক কারণে অবস্থান করছেন এবং ভারতীয় আইন রাজনৈতিক আশ্রয় দেয় না। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে প্রকাশিত দ্য ফিউচার অব ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ভারতে অবস্থান করছেন, তবে সরকার তাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতীয় ভূখণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয় না। এই নীতিকে বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান রিফিউজ, নো পলিটিক্যাল স্পেস। কিন্তু এই সরকারি অবস্থান সত্ত্বেও প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হল এবং শেখ হাসিনা সেখান থেকে তাঁর রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করলেন। তিনি যে দেশে মানবিক আশ্রয়ে আছেন, সেই দেশে তিনি রাজনৈতিক মঞ্চ পেলেন। ভারতীয় সংসদে দেয়া সরকারি ঘোষণা সম্পূর্ণ বিপরীতে। তিনি যে দেশে ফেরার আগেই মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত, সেই দেশ থেকে পালিয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনৈতিক বার্তা দিলেন। ভারত সরকার প্লজিবল ডিনিয়াবিলিটির আড়ালে থাকতে পারে, কিন্তু তাদের আশ্রিত নেত্রী দেখিয়ে দিলেন এই আশ্রয়ই তাঁর রাজনৈতিক মঞ্চ। শেখ হাসিনার প্রেস কনফারেন্স দুটি বিষয় স্পষ্ট করে। প্রথমত, তিনি এখনই রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। দ্বিতীয়ত, তিনি তাঁর দলের নেতৃত্ব ধরে রাখতে চান, কিন্তু তাঁর ইচ্ছা ও বাস্তবতার মধ্যে বড় ফাঁক রয়েছে। তার 15.5 বছরের শাসনের বিরুদ্ধে যে ক্ষোভ ও ক্ষোভের বিস্ফোরণ তাকে ক্ষমতাচ্যুত করেছে, তা এখনও দেশের জনমনে প্রবল। যতই দৃঢ়ভাবে বলুন যে তিনি দেশে ফিরে দণ্ডের বিরুদ্ধে লড়বেন, তাঁকে জনরোষের বাস্তবতার মুখোমুখি হতেই হবে। ক্ষমতায় থাকাকালে তিনি দলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন, কিন্তু এখন দলটি ছিন্ন ভিন্ন নেতারা ছোটাছুটি করছেন। দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি আজ ভেঙে পড়েছে হাসিনা ইফেক্টের কারণে। এটি শুধু তাঁর ভাবমূর্তি নয়, দলের বহু নেতার ভাবমূর্তিও নষ্ট করেছে। তার প্রেস কনফারেন্সে দেশে ফেরার ঘোষণা এখন অনেকটাই ফাঁকা বলি, যা নিজের দলই বিশ্বাস করে না। বাংলার জানালায়
জহিরুল ইসলাম।